সরকারি দলকে বলবো, আপনাদের বাইরে সিনিয়র আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, আইনজ্ঞ প্রচুর আছে। সেমিনার, গোল টেবিলের আলোচনার দিকে নজর দিন। আপনাদের বাইরে আছে এক বিরাট বাংলাদেশ, সেই বাংলাদেশ বলছে আপনাদের এখন রিয়ালাইজ করার সময় হয়েছে। কেবল গত পরশুদিন আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, চিফ হুইপ বসে বলেছেন, হ্যাঁ গণভোট যেহেতু হয়ে গেছে তাই এটা বৈধ। প্রথম বলেছিলেন গণভোট বৈধ না, সংস্কার পরিষদ বৈধ না, প্রেসিডেন্টের অর্ডার বৈধ না, তো কেবল একটা বলছেন হয়ে গেছে তো বৈধ হয়েছে। আজকে যে সংকটের মুখোমুখি বাংলাদেশ, এই সংকট তৈরি করেছে বিএনপি। বিএনপির তৈরি করার সংকটকে বিএনপিকেই সমাধান করতে হবে। পার্লামেন্টে যে সংকট, যে বিতর্ক, যে তর্ক, যে আলোচনা হওয়ার সুযোগ আছে, আপনারা আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় চিফ হুইপ সহ সকল এমপিদের কণ্ঠকে রুদ্ধ করার চেষ্টা করছেন বাকশালী কায়দায়। ফলে বাধ্য হয়ে আমাদের জনগণের রায়, গণভোটের রায় কার্যকর করার জন্য 5 কোটি মানুষ যে গণভোটে ভোট দিয়েছে, সেই জনগণের কাছে যাওয়া ছাড়া উই হ্যাভ নো অল্টারনেটিভ, আমাদের সেখানেই যেতে হবে। এটি আমাদের বিরোধী দলীয় নেতা বলেছেন। তবে আমরা অনুরোধ করব, জনগণের ভাষা বুঝুন। সংবিধান শুধু আপনারাই পড়েন না, আপনারাই বুঝান না, পার্লামেন্টে একেবারে বই উঁচু করে বলেন জুলাই সনদের সব অক্ষরে অক্ষরে মানব, এই বিধি, এই ধারা। আজকে সংবিধান বিশেষজ্ঞ, রাজনৈতিক বিশ্লেষকরা চমৎকার করে আলোচনা করলেন। এটা মনে রাখবেন। সরকারি দলকে বলবো, আপনাদের বাইরে সিনিয়র আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, আইনজ্ঞ প্রচুর আছে। সেমিনার, গোল টেবিলের আলোচনার দিকে নজর দিন। আপনাদের বাইরে আছে এক বিরাট বাংলাদেশ, সেই বাংলাদেশ বলছে আপনাদের এখন রিয়ালাইজ করার সময় হয়েছে। কেবল গত পরশুদিন আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, চিফ হুইপ বসে বলেছেন, হ্যাঁ গণভোট যেহেতু হয়ে গেছে তাই এটা বৈধ। প্রথম বলেছিলেন গণভোট বৈধ না, সংস্কার পরিষদ বৈধ না, প্রেসিডেন্টের অর্ডার বৈধ না, তো কেবল একটা বলছেন হয়ে গেছে তো বৈধ হয়েছে। আপনারা মানুষের ভাষা বোঝার চেষ্টা করুন। মানুষের প্রশ্নের কি উত্তর দেবেন? জনগণ প্রশ্ন করছে যে মাননীয় প্রধানমন্ত্রী এখন যিনি ক্ষমতায় আসেন, নির্বাচনের আগে তিনি উত্তরবঙ্গে আবু সাইদ মুগ্ধর কবর জিয়ারত করতে গিয়ে তো শেষ পর্যন্ত গণভোটে হার পক্ষে ভোট দিতে বলেছে। মানুষ আমাদের প্রশ্ন করে, তাহলে প্রধানমন্ত্রী তো দেখলাম গণমাধ্যমে ভোটের দিন 12ই ফেব্রুয়ারি উনি ভোট কেন্দ্রে ঢুকলেন। ভোট কেন্দ্রে ঢুকলেন মানে আপনি হাতে ভোট দিয়েছেন? যদি তা দিয়ে থাকেন, হাতে ভোট দেওয়ার অর্থ হলো 84টি সংস্কারের বিষয়ে, 47টি সাংবিধানিক সংস্কারের বিষয়ে আপনি হাতে ভোট দিয়েছেন, যে হাতে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। আপনার আইনমন্ত্রী, আপনার চিফ হুইপ যারা কথা বলছেন, হাতে যদি ভোট দিয়ে থাকেন তার অর্থ হলো আপনি সমস্ত সংস্কারকে মেনে নিয়েছেন। তা যদি মেনে নেন, তাহলে আপনি তার বিরুদ্ধে এখন কথা বলেন, ওটাকে অবৈধ বলেন, ওটা বেআইনি বলেন, তাহলে কি আপনি আপনার দেওয়া ভোটকে অস্বীকার করবেন? আত্মপরিচয়কে আপনি ভুলে যাবেন, আপনি নিজের সিদ্ধান্তকে ইগনোর করবেন। আর তা যদি না হয়, তাহলে আর একটা পথ আছে, পার্লামেন্টে আপনাকে এসে বলতে হবে যে না, আমি হাতে ভোট দেইনি। জাতির কাছে সত্য স্বীকার করুন। পরিশেষে আমি বলতে চাই, যেহেতু আমাদের আসল নেতৃবৃন্দ পার্লামেন্টে যারা লড়াই করছেন, আর অনেক জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, আমি এইটা বলে শেষ করতে চাই যে সামান্য জিনিস, এখনো ক্ষমতার 5 বছরের অনেক দিন বাকি। শুরুতেই আপনি যে সংকট তৈরি করেছেন তা না করলে, ইতিহাসের বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। আপনাদেরকে সেই শিক্ষা নিতে হবে। তা না হলে যারা এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের দিকে দেশকে নিয়ে গিয়েছিল, তার পরিণতি থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে। জাতির সামনে এখন জ্বালানি সংকট, এখন হামের সংকট, দ্রব্যমূল্য, রেমিটেন্স কিভাবে কমছে। ক্ষমতায় এসে 1.5 মাস পরেননি, 42,000 কোটি টাকার মতো ব্যাংক থেকে আপনারা লোন করেছেন। সব জায়গায় আপনারা হাত দিচ্ছেন, অমুককে সরাও, অমুককে পাল্টা, অমুককে রিজাইন করো। আপনার অবস্থা দেখে মনে হয় সেই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের দিকে আপনি ধাবিত হয়েছেন। সেখান থেকে ফিরে আসুন, এই সংকটের সমাধান করুন। আজকে 11 দলীয় ঐক্যের এই জাতীয় সেমিনার আয়োজনের এটাই উদ্দেশ্য যে এই সেমিনারে যত বিদগ্ধ আলোচক যে মেসেজ দিলেন, আপনি কেবল বলেছেন হ্যাঁ গণভোট যেহেতু হয়েছে তাই বৈধ, তো এখন বলুন সংস্কার পরিষদ যেহেতু প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছে এটাও বৈধ, পরিষদের বৈঠক ডাকুন এবং জুলাই সনদকে বাস্তবায়ন করুন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। 11 দলের
শীর্ষ নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত 11 দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সালাম জানাচ্ছি। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ইতিমধ্যেই বিদগ্ধ আলোচকেরা করেছেন। যিনি কিনোট স্পিকার আজকের, তিনিও এই বিষয়টা নিয়ে আমাদের শিশির ভাই লম্বা সময় ধরে আমাদেরকে বলে যাচ্ছেন যে আসলে সরকার কি করছে। আপনারা যদি একটা বিষয় খেয়াল করেন, সেটা হচ্ছে যে সরকার সংসদীয় সার্বভৌমত্বের কথা বলছে, কিন্তু সরকার সংসদীয় সার্বভৌমত্বের নামে যে জিনিসটা বাংলাদেশে কায়েম করতে চাচ্ছে সেটা হচ্ছে সংসদীয় স্বৈরতন্ত্র। এবং আমাদের বিরোধী দলের সর্বমোট আসন হচ্ছে 78টা, কিন্তু আপনারা দেখেছেন এই সেশনটা যতটুকু গেল আমরা কি দেখলাম, বিরোধী দলের অন্তত 10-15 জন কথা বলেছেন জুলাই সনদের ব্যাপারে, গণভোটের ব্যাপারে, সংস্কারের ব্যাপারে, সংস্কার পরিষদের ব্যাপারে। কিন্তু এই যে 213 আসন বিশিষ্ট একটা 2/3 দল, তাদের কয়জনকে আমরা কথা বলতে দেখেছি? একজন কথা বলেন, পাশে দিয়ে আরেকজন কথা বলেন, অর্ধেক। এবং যিনি আবার যখন কথা বলেন, অর্থাৎ আইনমন্ত্রী, মিথ্যা কথা ছাড়া একটা সত্য কথা আমরা তার মুখ থেকে শুনি নাই। এবং তিনি একজন প্যাথোলজিক্যাল লায়ার। এই বিষয়ে, গুমের বিষয়ে, মানবাধিকার কমিশনের বিষয়ে যারা কাজ করেছেন তারা দেখিয়েছেন তিনি ইতিমধ্যেই সংসদে দাঁড়িয়ে অন্তত 10 থেকে 15টি অসত্য তথ্য, মানে তাদের ভাষা হচ্ছে অসত্য, মিথ্যা বলা যাবে না, অসত্য তথ্য দিয়েছেন জাতিকে। এবং যে কোনো সভ্য গণতান্ত্রিক দেশে এরপরে তিনি আর আইনমন্ত্রী হিসেবে থাকতে পারেন না। এবং তারা একজন চিফ প্রসিকিউটর বানিয়েছেন যিনি মানবতা বিরোধী অপরাধ এবং ফৌজদারি অপরাধের পার্থক্য বোঝে না। ফলে এই হচ্ছে বাংলাদেশে বিএনপি। এবং আপনারা জানেন যে বিএনপির এই খাসলত এটা কিন্তু নতুন না। বাংলাদেশকে সংকটের মুখে ঠেলে দেওয়া এটা বিএনপির একটা ঐতিহাসিক সিলসিলার মধ্যে আছে। এবং তারা যে পথ দেখিয়েছে, আমি একটা আলোচনায় বলেছিলাম যে আওয়ামী লীগ হচ্ছে সফল বিএনপি এবং বিএনপি হচ্ছে ব্যর্থ আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ বিএনপি যে রাস্তা দেখিয়ে গেছে ওটা তারা করতে পারে নাই, সেই কাজগুলোই আবার এসে আওয়ামী লীগ করে দেখিয়েছে, খুব সাকসেসফুলি করেছে। কিন্তু বিএনপি নিজের দেখানো রাস্তায় নিজে গিয়ে খাদের মধ্যে পড়েছে। আজকে আপনি পত্রিকা নিউজ দেখবেন যে এখন যে নতুন প্রধানমন্ত্রী বাসভবন হচ্ছে, সেখানে বাংকার করা হচ্ছে, সেখানে টানেল করা হচ্ছে। আপনি কোথায় যেতে চান? আপনি কোথায় যেতে চান? সংসদে তো আপনি নির্বাক থাকেন। এবং পার্লামেন্টারি ডেমোক্রেসির নামে আপনারা দেখেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ক্রীড়া বিষয়ক প্রশ্নের উত্তর দেন, স্বাস্থ্য বিষয়ক প্রশ্নের উত্তর দেন, তিনি সব্যসাচী সমস্ত বিষয়ে প্রশ্নের উত্তর দেন। শুধু নিজের মন্ত্রণালয়ের অবস্থা ওই সাবেক অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়েও ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি। দুনিয়ার সমস্ত বিষয়ে তিনি উত্তর দিচ্ছেন, শুধু নিজের মন্ত্রণালয়ের খবর নাই। গত 2 মাসে তাদের নিজেদের অন্তর্কন্দলে এই পর্যন্ত 30 জনের অধিক বিএনপি নেতাকর্মী হত্যার শিকার হয়েছে। কিন্তু তিনি বাংলাদেশকে সংবিধান পড়াচ্ছেন, যে সংবিধান আবার প্রতি পদে পদে প্রতি বাক্যে বাক্যে তিনি ভুল বলেন, বিভ্রান্তিকর তথ্য দেন। তিনি মনে করেন সংবিধানের ধারা উপধারা 115 অনুচ্ছেদ এটা আছে, 64 অনুচ্ছেদ এটা আছে, এইটা বুঝাই নাকি সংবিধান বোঝা। তিনি এখন বাংলাদেশে অপ্রতিদ্বন্দ্বী সংবিধান বিশেষজ্ঞ হয়ে গেছেন। এবং তিনি মানে কত তার অডাসিটিটা আপনারা খেয়াল করবেন, সংসদে দাঁড়িয়ে পুরো জাতিকে তিনি অপমান করছেন। তিনি বলছেন তিনি মাস্টারি করছেন। যে কোনো সভ্য গণতান্ত্রিক দেশে এরপরে তাকে আর ওই জায়গায় কথা বলতে দিত না। আপনি আমাদের সংসদ নেতাকে দেখবেন তিনি নাকি জেস্টার পলিটিক্স করেন। আমি বলেছি তিনি একজন নির্বাক চলচ্চিত্র। সংসদে তিনি গাম্ভীর্যের সাথে বসে থাকেন। তিনি জুলাই সনদ নিয়ে কথা হয়েছে, বিরোধী দলীয় নেতা কথা বলেছেন, চিফ হুইপ কথা বলেছেন, বিরোধী দলের সমস্ত সংসদ সদস্যরা কথা বলেছেন, কিন্তু আমাদের নির্বাক চলচ্চিত্র একটা সেকেন্ড মুখ থেকে একটা শব্দ বের করেন নাই। তার পক্ষে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে যেহেতু অন্যান্য নেতৃবৃন্দ কথা বলবেন, আমি আর কথা বাড়াবো না। শুধু একটা জিনিস আপনারা খেয়াল করবেন, মাছর ন্যায় বড় মাছ ছোট মাছকে গিলে খায়। আর বিএনপির এই সংসদীয় স্বৈরতন্ত্রে ছোট রায় বড় রায়কে গিলে খেতে চাচ্ছে। কিন্তু আমরা 11 দলীয় জোট এবং বাংলাদেশের জনগণ যতদিন আছে আপনাদেরকে আমরা গণ রায়ের বিরুদ্ধে যেতে দেব না। যদি যেতে চান তাহলে যতই বাংকার করেন, যতই টানেল করেন, কোনো লাভ হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সাবজেক্ট নির্ধারণ করে আজকে সেমিনারে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সম্মানিত উপস্থিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমাদের কিনোট যিনি প্রেজেন্ট করেছেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির, উপস্থিত সর্বস্তরের ছাত্র জনতা, আসসালামু আলাইকুম। আলোচনা ইতিমধ্যে আমরা শুনেছি, খুবই বিস্তারিত আলোচনা কিনোট পেপার থেকে প্রেজেন্টার চমৎকারভাবে প্রেজেন্ট করেছেন। আজকের বাংলাদেশ 70% মানুষের একটা গণভোট, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল, সেই গণভোটকে পদদলিত করার যে দুঃসাহস বিএনপি দেখিয়েছে,
এটা আসলে বিএনপি উপলব্ধি করছে না যে বিএনপি কিভাবে নিজের কোমর পর্যন্ত এখন গর্তের মধ্যে ঢুকিয়েছে, এটা ওরা টের পাচ্ছে। 180 দিন যে সময় আছে অধিবেশন আহ্বানের, বিএনপির যদি শুভ বুদ্ধির উদয় না হয় তাহলে এই 180 দিনের মধ্যেই বাংলাদেশের জনগণকে সচেতন করে, ঐক্যবদ্ধ করে বিএনপি সরকারকে গণভোটকে পদদলিত করার যে শিক্ষা, সেই সমুচিত শিক্ষাটা দেওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করা উচিত বলে আমি মনে করি। আমাদের দেশ বারবার জুলাই গণঅভ্যুত্থানের মতো বাংলাদেশের ইতিহাসে 71-এর যে আন্দোলন, যে মুক্তিযুদ্ধ, 54 বছরের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রকৃত অর্থে আমরা মনে করেছিলাম যে আমরা 71 সালে স্বাধীন ভূখণ্ড পেয়েছি, কিন্তু আমরা স্বাধীনতার যে প্রকৃত শক্তি, সার্বভৌম শক্তি, সেটি আমরা প্রতিবেশী রাষ্ট্রের হাতে বর্গা দিয়েছি। আমরা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই সার্বভৌম শক্তিকে আমরা আবার পুনরুদ্ধার করেছিলাম। এদেশের তরুণ দামাল ছেলেরা নিজেদের বুকের রক্ত দিয়ে, জীবন দিয়ে এদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত করেছিলেন। সেই গণঅভ্যুত্থানকে পদদলিত করার কোনো স্পর্ধা যদি বিএনপি দেখায় তাহলে তার খেসারত তাদেরকে বহন করতে হবে। আমি আলোচনা করতে চাই না। আমি আশা করি আজকের এই সেমিনার বিএনপিকে নতুন করে তাদের চক্ষু উন্মোচন করবে এবং তাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা পথ খুঁজতে বাধ্য হবেন কিভাবে জুলাই বাস্তবায়ন আদেশকে বাস্তবায়ন করে অধিবেশন ডেকে বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসাবে এগিয়ে নেওয়ার জন্য সংস্কারের পথ বেছে নেওয়া ছাড়া তাদেরও কোনো উপায় থাকবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।